বিগত সরকারের ইতিহাস যদি বলতে হয় অনেক সময় লাগবে। দু চারটা ইতিহাস না বললেও তো আপনারা ভুলে যেতে পারেন, আমি দু একটা স্মরণ করিয়ে দিই। প্রথম যে স্বাধীনতা অর্জন করলো ৭১ সালে, আপনি বলেন সেখানে দুইটা কথা ছিল। একটা ছিল বৈষম্য, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মনে আছে আপনাদের? সেই বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে তারা দেশ গড়বে, এই ওয়াদা তারা করেছিল। আরেকটা ওয়াদা করেছিল গণতন্ত্র হবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। ভোটের অধিকার, ভাতের অধিকারের প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, এটা ঠিক কথা। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশ হওয়ার পরই যিনি স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তিনি চলে গিয়েছিলেন অন্য জায়গায়, তার পক্ষ থেকে অন্যরা স্বাধীনতা ঘোষণা করেছিল। সেই স্বাধীনতা পাওয়ার পরে কিছুদিনের মধ্যেই আপনাদের মনে আছে সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে একটাই দল তিনি যে রেখেছিলেন, সেই দলটার নাম জানা আছে আপনাদের? বাকশাল। বলেন কি দল? বাকশাল ছিল। এই বাকশাল করেছে, সব দলকে নিষিদ্ধ করে একদল যারা গঠন করে তারা কি ভালো সরকার না নিকৃষ্ট সরকার? এই কাজটাই তারা করেছে। আবার দেখেন, আমরা আন্দোলন করেছি, মনে আছে? কেয়ারটেকার সরকারের আন্দোলন করতে গিয়ে অনেকেই জেল খেটেছেন, আপনারা মনে আছে আপনাদের? সব দল একসাথে হয়ে আমরা বললাম কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারাই বলেন, দুদল যদি খেলাধুলা করে, রেফারি যিনি হবেন তিনি কি কোনো দলের রেফারি হবেন না নিরপেক্ষ হবেন? এই নিরপেক্ষ রেফারির জন্য আমরা কেয়ারটেকার সরকার করেছিলাম। কিন্তু তারা দেখলো, খুনি সরকার দেখলো যে যদি এভাবে চলে তাহলে আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে পারবো না। এই জন্য কেয়ারটেকার সরকারকে বন্ধ করে দিল, সাংবিধানিকভাবে এটাকে বন্ধ করে দিল, উঠিয়ে দিল। আমরা যদি ধরি, বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, আর কেয়ারটেকার সরকারের যে বিধান সংবিধানে ছিল, এই সংবিধানের ধারাকে বাতিল করে তার দাফন এবং জানাজা সম্পন্ন করে দেওয়া হয়েছে। অতএব যারা গণতন্ত্রকে হত্যাকারী, গণতন্ত্রকে যারা দাফন করেছে, তারা বাংলাদেশের জনগণের কাছে কি আর ঠাঁই পাবে? পাবে না। এই জন্য জনগণ আর তাদেরকে চায় না। কি জনগণ তাদেরকে চায়? তারা কি করেছে দেখেন, গুম করেছে। জীবনে গুমের কথা আপনারা শোনেন নাই, কিন্তু এই 17 বছর গুমের কথা আপনারা শুনেছেন। একটু আগে বলা হয়েছে অসংখ্য মানুষকে গুম করেছে, সূর্যের আলো দেখতে দেওয়া হয় নাই, পৃথিবীর আকাশ বাতাস তারা দেখতে পায় না। এইভাবে কাউকে 10 বছর 15 বছর ভরে গুম করে রাখা হয়েছিল। তাদের পরিবারে কেউ জানে না বেঁচে আছে না মরে গেছে। আর যদি লাশ হয়ে থাকে, সেই লাশটা তাদেরকে দেয় নাই, বাড়িতে তাদেরকে জানাতেও দেয় নাই যে কোথায় আছে তারা। আজকেও অনেকে এখনো গুম হয়ে আছে। আমি দাবি করব, এই আইনা ঘর নামক নিকৃষ্ট যে ঘরটি আছে, বর্তমান উপদেষ্টা সরকার একটা কমিটি করেছে এটার জন্য। আমরা শুধু এটা বলবো না, এটা চিরদিনের জন্য এই ধরনের ঘরকে বাতিল ঘোষণা করতে হবে, আর যাতে কেউ আইনা ঘরে জীবনে যেতে না হয়। জেলখানা আছে, অন্যায় করলে সেখানে যাবে, বিচার হবে, জেলে শাস্তি হবে, কিন্তু এইভাবে মানুষকে গুম করার কোনো অধিকার, এটা সাংবিধানিক অধিকারও নয়, মানবিক অধিকারও নয়। সবচাইতে নিকৃষ্ট একটা আইন, নিকৃষ্ট একটা পন্থা তারা আবিষ্কার করেছে। আপনারা দেখেন, পুলিশ ছিল জনগণের বন্ধু, সেই পুলিশকে কি বানাইল? শুধু মানুষকে হত্যাকারী বানাইল তারা। আমাদের ভাই বোনেরা, আমাদের টাকা দিয়েই তো তারা পুলিশের চাকরি করছে, কথা ঠিক কিনা বলে? আমাদের টাকা দিয়ে পুলিশ বেতন খাবে, আর আমাদেরকে দেখা মাত্র গুলি করার পালন করবে। এটা সবচাইতে ইতিহাসের জঘন্য ঘটনা বলে আমি মনে করি। সেজন্য বাংলাদেশের পুলিশের যে মর্যাদা ছিল, এই পুলিশের মর্যাদা শেষ হয়ে গেছে, এবং এই মর্যাদা শেষ করার জন্য দায়ী হচ্ছে বিগত খুনি শেখ হাসিনা সরকার। অতএব আজকে শুধু পুলিশ না, বিজিবি, র্যাব, এমনকি সেনাবাহিনী, অবশ্য সেনাবাহিনীকে একটু ধন্যবাদ জানাতে হয় যে ওনারা শেষখানে বুঝলো যে এই মানুষকে আর গুলি করে থামানো যাবে না, তখন
তারা গুলি করা বন্ধ করে দিয়েছে সর্বপ্রথমে, ঠিক কিনা বলেন? যার কারণে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা বিজয় লাভ করতে সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের অন্তরকে ঘুরাই দিয়েছেন। আমাদের মনে করা দরকার এই আন্দোলনের ফসল শুধু আমাদের ক্রেডিট নয়, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত দিয়ে, তার বরকত দিয়ে আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। সেনাবাহিনীর গুলি বন্ধ করার ক্ষমতা একমাত্র আল্লাহরই। তারা এটা বন্ধ করেছে আল্লাহর ইচ্ছায়। অতএব আমরা সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ।